সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় রাজনীতির নতুন দিন। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত আছেন। শুরুতেই পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন এম এ মালিক, সভাপতি যুক্তরাজ্য বিএনপি ও চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাই আমাদের এই আয়োজনে। এছাড়া আছেন মোস্তফা কামাল, ডেপুটি হেড অফ নিউজ বাংলা ভিশন। আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। একেবারে সাম্প্রতিক যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতেই হয়, প্রতিবেশী ভারতের সাথে পাকিস্তানের যে অনেকটা যুদ্ধাবস্থা তৈরি হয়ে গেছে, সেটি নিয়ে একটু কথা বলে আসতে চাই। যেটা মোস্তফা কামাল, এই বিষয়টি নিয়ে যদি একটু কথা বলি, গতকাল রাতের ঘটনা তো জানেন। গতকাল ভারত ক্ষেপণাস্ত্র হামলা করেছে পাকিস্তানে, এবং পাকিস্তান বলছে তারা হচ্ছে ভারতের 5টি যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে। এবং এদের মধ্যকার যে পুরনো যে দ্বন্দ্ব, সেটি তো আমরা সবসময় দেখে এসেছি, সবসময় জানি। এর ইতোমধ্যে বাংলাদেশেও কিন্তু একটা প্রভাব মনে হয় পড়ছে, পোষণ করার বিষয় থেকে শুরু করে, এবং এটার তো একটা দীর্ঘমেয়াদে চিন্তা ভাবনার বিষয় আমাদের আছে। পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত, যুদ্ধ জিনিসটাই আতঙ্কের, সেটা যেখানেই হোক। বিশ্বায়নের এই যুগে সেটা যখন রুয়ান্ডা বা উগান্ডা অথবা রুশ বা ইউক্রেনে যুদ্ধ হয়, ওইটাও আমাদের জন্য উদ্বেগের। ঠিক ওই জায়গায় আমাদের কাছাকাছি দুইটা রাষ্ট্রের যুদ্ধ। তো এই দুইটা রাষ্ট্রের যুদ্ধ আমরা বিগত বিভিন্ন সময়ে দেখেছি, যুদ্ধের একটা দামা বাবা যায় তাদের, অথবা টম অ্যান্ড জেরি খেলা হয়, যেটা শেষ পর্যন্ত তারা যে তোড়জোড়টা করে যুদ্ধের জন্য, দেখা যায় যে সেটা করা হয় যুদ্ধ না করার জন্য। আচ্ছা, তার আগে একটা মহড়া তারা দেয়। আমরা তো এরকমই চিন্তা করছিলাম যে আসলে কি যুদ্ধটা জি, অর্থাৎ তাদের যুদ্ধের প্রশ্ন আসলে, যেখানে আমি টম অ্যান্ড জেরি শব্দটা ব্যবহার করেছি, যে আসলে কি যুদ্ধ করবে নাকি যুদ্ধ না করার জন্য ভিন্ন কোনো প্রস্তুতি। আবার সমরবিদ যারা, যুদ্ধবিদ্যা যারা বোঝেন ভালো, তারা বলে থাকেন যে যুদ্ধ এড়ানোর উপায় হচ্ছে যুদ্ধের সক্ষমতা অর্জন করা। যুদ্ধের সক্ষমতা অর্জন করলে আর যুদ্ধ করতে হয় না। তো যুদ্ধে দুটা দেশে অত্যন্ত সক্ষম, তারা বিভিন্ন সময় সেটা করে আসছে। তো এবার তাদের মধ্যে যেটা, এটা আমাদের জন্য একটু উদ্বেগের, কারণ আমরা নতুন একটা দিনের মধ্যে আছি, নতুন একটা সময়ের মধ্যে আছি। আমরা অত্যন্ত প্রাসঙ্গিক এখানে এই কারণে, বিশেষ করে ভারতের সাথে, যাকে হটানো হয়েছে আন্দোলন করে, তিনি ভারতে আছেন। শুধু তিনি ভারতে নেই, তার সাথে তার দলের বা তার সরকারের শত শত লোক ভারতে অবস্থান করছেন। তো এই মুহূর্তে তাদের কাজ কি, ওখানে তারা কি করছেন? তারা নিশ্চয়ই ভারতের পক্ষ হয়ে পাকিস্তানের সাথে যুদ্ধের সৈনিক হবেন না, সেটা মনে করার কারণ নেই। তবে সেটা হলেও বোধহয় নতুন একটা দৃষ্টান্ত হতো। কিন্তু তারা যে এরই মধ্যে বাংলাদেশ নিয়ে নানান দুষ্টামি করছেন, শুধু মানুষ পুষিন করছেন না, নানান মন্ত্র পুষ করছেন, নেমে পড়ো, আসছি, এগিয়ে চলো, অর্থাৎ এখানে একটা উস্কানি কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। আবার তাদের এটা ছাড়া রাজনীতিও এখন নেই। আচ্ছা, যে কারণে আমাদের জন্য উদ্বেগের, অবশ্যই উৎকণ্ঠার এবং সাবধানতার বিষয় আছে। আপনি মনে করছেন যে তারা কোনো সুযোগ আসলে? জি, অবশ্যই। দ্বিতীয়ত হচ্ছে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও কিন্তু যুদ্ধ একটা ফ্যাক্টর। কখনো কখনো বিভিন্ন দেশে সেটা আমরা দেখেছি, শুধু তৃতীয় বিশ্ব নয়, গোটা বিশ্বেই অ্যাটেনশন অন্যদিকে নেয়ার জন্য যুদ্ধের একটা দামামা বাজানো হয়, যেটা যারা ক্ষমতাসীন থাকেন বরাবরে দেখা গেছে তাদের জন্য লাভজনক হয়। ভারতের শিগগিরই কিন্তু বিহার এবং পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন আছে। এই যুদ্ধের বাতাসটা ওই নির্বাচনে অবশ্যই প্রভাব ফেলবে, এবং ওই বাতাস যারা ক্ষমতাসীন বিজেপি আছে তাদের পক্ষে যাবে। সেটা হচ্ছে ওখানকার গণমাধ্যম কর্মীদের বিশ্লেষণ। তো তারাও তো মন গড়া বিশ্লেষণ করছেন না, বিভিন্ন সময় তারা সেটা দেখছেন। আর আমাদের জন্য সাবধানতা আর একটু বেশি থাকা লাগবে, যেটা আমাদের দিক থেকে কিন্তু বলাও হয়েছে, সতর্ক করা হয়েছে, সেটা অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব। আপনার কাছে আবারও আসবো। জনাব এম এ মালিক, আপনাকে প্রথমেই স্বাগত জানাই। দীর্ঘ 21 বছর পর 5 আগস্টের পর আপনি দেশের মাটিতে এসেছেন। এটা সম্ভবত দ্বিতীয়বার আসা। আপনাকে সেজন্য শুভেচ্ছা জানাই, এবং আপনার অনুভূতি তো জানতে চাইবই। আপনি চাইলে ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে আপনার মন্তব্য দিয়েও শুরু করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনাকে ধন্যবাদ, এবং এটিএন এর আপনার কলা কৌশলী বা যারা এই মুহূর্তে আমাদের বক্তব্য দেখছেন কিংবা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। এবং আমার দলের পক্ষ থেকে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি শ্রদ্ধা জানাই বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আজ পর্যন্ত যারা দেশের জন্য জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
আজকে আপনার যেটা আপনি বলেছেন যে বাংলাদেশে সত্যিকার অর্থে আমাদের জন্য একটা আতঙ্ক হয়ে গেছিল দেশে আসা। আচ্ছা। এবং এই বিষয়টা যখন অনেকটা আমাদের ফ্রাস্ট্রেশনের বিষয় ছিল, স্পেশালি প্রবাস জীবনে যারা আমরা রয়েছি, প্রবাসী যারা আপনার স্বাধীনতা যুদ্ধেও বাংলাদেশের পক্ষে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রবাসীরা কিন্তু অংশগ্রহণ সেই দিন অবদান রেখেছেন নিঃসন্দেহে, অর্থ দিয়ে হন বিভিন্নভাবেই। সেই প্রবাসী বাংলাদেশের বিভিন্ন ইস্যুগুলিতে যখন আনন্দে কিছু হলে আমরা প্রবাসীরা অত্যন্ত আনন্দিত হই, এবং বাংলাদেশের দুঃখে কিন্তু প্রবাসীরা কাঁদে। এখনও তো টেলিফোনের আপনার মোবাইলের যুগ রয়েছে, আর একসময় ছিল মোবাইলও ছিল না সত্যিকার অর্থে। মানুষের কিউতে রাত্রে 12টা 1টার পরে কোনো টেলিফোন বাজলে তখন সবাই শিউরে উঠে যে আমার দেশের কোনো অঘটন ঘটেছে কিনা। তো সেই প্রবাস জীবনে আমি ব্যক্তিগতভাবে ইভেন আমার এটা একটা ইমোশনের জায়গা ছিল। আমার মার ডেড বডি নিয়ে বাংলাদেশে আমার মার একটা উইল ছিল যে আমি নিয়ে আসবো কোনোদিন উনি মারা গেলে। আনফর্চুনেটলি সেটা আমার সেই সৌভাগ্য হয়নি। তাছাড়াও আমার এইভাবে আমার নিজের বাড়িটা একটা ঠিকানা ছিল, এটাও পুড়িয়ে দিয়েছে তারা। তো অনেক বিষয় নিয়ে তখন বাংলাদেশে মনে করেছিলাম যে বোধহয় আর কোনোদিন বাংলাদেশে আসা হবে না। নিরাপত্তাহীনতার কারণেই মূলত আপনি 21 বছর এবং যে কোনো প্রবাসীদের একটা ড্রিম থাকে, শেষ জীবন হলেও তার মাতৃভূমিতে তার যদি মৃত্যু হয় তার ডেড বডিটা যেন আসে, এবং রিটায়ার্ড লাইফের জন্য কিছু সঞ্চয় করে প্রবাসীরা, যে এইখানে একটা বাসা করবে, ফ্ল্যাট করবে, এটাই একটা ড্রিম ছিল। এবং প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা সত্যিকার অর্থে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের আপনার সিংহভাগ আপনার এই বাজেটে তাদের কন্ট্রিবিউশন থাকে। তো সেই প্রবাসে থেকে রাজনীতি করা এক ধরনের সৌভাগ্য আর এক ধরনের দুর্ভাগ্য। যে কোনোভাবে কোনো সরকার বিরোধী আন্দোলন হিসাবে, বিশেষ করে গত আপনার 16 বছর এই ফেসিস্ট সরকারের সময় এই কাহিনী, এর আগে কিন্তু আরও অনেক সরকারই ছিল, ইভেন এর আগে এই আওয়ামী লীগই ছিল, তাদের বেলাও এই ধরনের ফেসিজম সত্যিকার অর্থে ছিল না। আমরা দেখেছি ইভেন আপনার, কিন্তু এই গত 16 বছর 15 বছর শেখ হাসিনার শাসন আমল, ইট ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস। তারা প্রবাসীরা, আমরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে দেশের ভিতরে আমরা অর্থ পাঠিয়েছি, কিন্তু তারা $162 বিলিয়ন তারা দেশের বাইরে পাচার করেছে। তো এই বিষয়টা যে কারণে আজকে আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা মনে করি যে এই দেশের জন্য যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন দিয়েছে, ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আমরা বাংলাদেশি মহিলারা প্রাউড করা উচিত আমাদের বেগম খালেদা জিয়া। এবং উনি লন্ডনেও যেভাবে বলেছিল দেশের বাইরে আমাদের ঠিকানা নেই, এটা কথা এবং কাজে প্রমাণও করেছেন এটা। তো এই জন্য আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি। এবং সেই নেত্রীকে স্লো পয়জন দিয়েছিল শেখ হাসিনা, এবং লন্ডনে একটা অনুষ্ঠানে ওনাকে হত্যার হুমকিও দিয়ে আসছিল, ওনাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল, যে ওনার আর বাঁচার কোনো রাইট নেই। তো এখন দেখেন যে আল্লাহ তাআলা আজকে উনি কোথায়, আর উনি গতকালকে আপনার কিছু ইন্টারভিউর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে লন্ডনে একটা সময় শেখ হাসিনা রিজার্ভেশন পান নাই, তিনি আক্ষেপ করেছেন। 11 দিন আমরা অবরোধ করে রেখেছিলাম এবং চিৎকার করে সেই জায়গায় কি আসলে এই ধরনের হুমকি যখন দিল, মানে আপনারা বিষয়টাকে তখন কিভাবে নিয়েছেন? না, আমরা তো চিৎকার করে বলেছিল তারেককে বলো হোটেল পাই না, বিএনপিকে বলো হোটেল পাই না। ইভেন আমেরিকাতেও উনি আমাকে চার দাওয়াত দিয়েছিল যে ওনার সাথে চা খাওয়ার জন্য। আমরা বলেছি কত সালে ছিল? এই যে লাস্ট যখন আমেরিকায় ভিজিট করে আসলে বোধহয় ওনার পতনের বোধহয় 6 মাস কি 1 বছর আগে চার দাওয়াত পেয়েছিলেন। চার দাওয়াত। এবং শুধু এইটা না, এবং উনি খুব মানে 5 জনের একটা ডেলিগেশন আমার কাছে পাঠিয়েছিলেন। ওনার আমেরিকা বিএনপি আওয়ামী লীগের প্রেসিডেন্ট
এবং একজন ডিজিএফআই এক ডাইরেক্টর, এনএসএ এর আরেক ডাইরেক্টর। উদ্দেশ্যটা আসলে কি ছিল? উদ্দেশ্যটা আমি জানি না। তো উনি বলেছিলেন যে আমাকে যখন শুনছে, যে কিভাবে শুনছে আমি জানি না। তো অফকোর্স এইদিকে আওয়ামী লীগ তারা আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, অন্যদিকে আমাদের লোকজন পাল্টা অবস্থান নিয়েছে। তারপরে উনি ওদেরকে পাঠাইছেন। যে এখন আমাকে আমাদের একজন কলিগ, একটা বেবি নাজনীন আমার ফোন দিছে যে ভাই আপনি আমার সাথে একটু কথা বলতে হবে। আরেকজন হলো গিয়াস, যে একটা ডেলিগেশন আপনার সাথে দেখা করতে। আমি বললাম ভাই আওয়ামী লীগ শুনে আমি ভয় পাইছি। আমি বললাম নিশ্চয়ই তারা আমার লোকেশন জানতে চায় যে আমি কোথায় কোথায় আছি কি না আছি। যাই হোক, পরবর্তী পর্যায়ে তারা 3-4 ঘন্টা আমার সাথে সাক্ষাৎ করার পরে তখন আমি এক পর্যায়ে দেখা হয়ে যায়। তখন ওনারা বলছে যে আমেরিকাতে আপনাকে স্বাগত। আমি বললাম যে আপনারা এই আমার বিরুদ্ধে আমার অবাঞ্ছিত ঘোষণা করেন, আবার স্বাগত জানান, কারণটা কি? প্রেসিডেন্টে বললাম ও না, এটা আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। তাই আমি বললাম আলহামদুলিল্লাহ, এটা আমি চা খাবো, অফকোর্স চা খাবো, কিন্তু আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। বলে কী রিকোয়েস্ট? বলে রিকোয়েস্ট হলো বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনাকে যদি চিকিৎসার জন্য আনকন্ডিশনাল রিলিজ দেয়, এটা ঘোষণা দেয়, অফকোর্স চা খাবো, উনি যে কথা বলবে কথাও আমি শুনবো। দ্যাট ইজ সেক অফ আওয়ার লিডার। সত্যিকার অর্থে আমি পরের দিন কিন্তু উনি রাজিও হয়েছিল। তা আমরা বলছিলাম আগে ঘোষণা দেওয়ার জন্য। পরে একজন জেনারেল উনি আমার ফোন দিচ্ছেন যে ভাই এই জন্য তো সুযোগ কেউ পায় না। তা আমি বললাম যে সুযোগ পায় না, এটাও ঠিক আছে, এবং লোভ লালসার ঊর্ধ্বে, বিকজ আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আমি একজন প্রবাসী একটা শ্রমিকের সন্তান, আমার তো পেট ভরে খাওয়ারও সুযোগ হয় না, বিকজ এই টাইমও নাই। আর এখন এমন এক পর্যায়ে গেছি যে আমি 2 বেলা যে পেট ভরে ভাত খাবো, বিকজ ডায়াবেটিস হয়ে গেছে। তা আমার তো ওই সুযোগ নাই। তা আমি তো করাপশন করবো ফর নেক্সট জেনারেশন, সো আই ডোন্ট ওয়ান্ট টু দ্যাট। পরে যে উনি পরে বলে যে আমি গেলে ওনারা ঘোষণা দিবে বেগম খালেদা। তা আমি তখন যাইও নাই, ওনারা ঘোষণা দেন। তা আলহামদুলিল্লাহ আজকে বেগম খালেদা জিয়া আল্লাহর অশেষ মেহেরবানি, ওনার সেই কনস্পিরেসি, এর থেকে উনি ঊর্ধ্বে আল্লাহ তাআলা সেভ করে নিয়ে আসছে। সেই গল্পগুলো নিশ্চয়ই আপনার কাছ থেকে এখন আপনার এটার দিতে চাই যে ভারত এবং যেটা ভাই বলেছেন যে ভারত এবং ইন্ডিয়া এবং পাকিস্তান, এটাই ইন্ডিয়ানরা আর পাকিস্তানিরা আমাদের দৃষ্টিতে দুইজনই, বিকজ পাকিস্তানিদের সাথে আমরা যুদ্ধ করেছি। আমি মুক্তিযোদ্ধা সন্তান, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তারা যদিও অ্যাপোলজি দিয়েছে অফকোর্স, এবং আজকে ইন্ডিয়ার নেইবারিং কান্ট্রি হিসাবে তাদের সাথে আমাদেরও যেটা অত্যন্ত সুসম্পর্ক থাকা উচিত ছিল, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক সৃষ্টি করেছিলেন। কিন্তু আনফর্চুনেটলি এই ইন্ডিয়া আমাদের জন্য একটা ফ্রাস্ট্রেশন, গত 16 ইয়ার্স আমার ফ্রাস্ট্রেশন কারণ হয়ে গেছে, এনিমির কারণ হয়ে গেছে। বিকজ ইন্ডিয়া তার দেশে ডেমোক্রেসি প্র্যাকটিস করে, আর আমার দেশে অটোক্রেটিক গভর্নমেন্টকে তারা সাপোর্ট দেয়। সেই কারণে ইন্ডিয়া তার এই বর্ডারে আমাদের ইনোসেন্ট মানুষকে গুলি করে মারে, অথচ বাংলাদেশিরা অ্যাগ্রেসিভ না। এবং এই ইন্ডিয়ানরা আমার বিডিআর মেসাকারে তাদের যে কন্ট্রিবিউশন এবং এটা টোটাল করেছে। এখনো পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ পলিটিক্সে স্টিল টুডে এই অ্যাডমিনিস্ট্রেশনে, এই আপনার মিডিয়া জগতেও বিভিন্ন সেক্টরে স্টিল তারা ইন্টারফেয়ার করছে। যে কারণে আগামীতে ডিসেম্বরে নির্বাচন ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন, আমরা স্বাগত জানাই। ওনার সেই ডাইনামিক লিডারশিপ ট্রুলি যদি ইন ডিসেম্বর 1-2 মাস যেটা উনি বলেছেন এটা পর্যন্ত হতে পারে, যদি হইতে পারে, তাইলে হি ইজ এ গ্রেট ম্যান। ইতিহাসে তার একটা বিরাট মালিক আপনার কাছে নিশ্চয়ই আবারও আসবে। তো এটা এক সেকেন্ডে শেষ করি। আজকে ইন্ডিয়া তারা প্রথম অ্যাটাক পাকিস্তানকে করেছে, দিট ইজ কমপ্লিটলি রং। যেটা বলেছেন এটার জন্য আমরা সাবার করব। পাকিস্তানও রিটালিয়েট করেছে, এবং এটা বহুত কান্ট্রিজ আজকে গ্রিন সিগন্যাল দিয়েছে সম্ভবত। আবারও আমি যে অস্ত্র কিনা বেচা হবে সেটা ঠিক, পাল্টা আক্রমণের জন্য। তবে বাংলাদেশের 95% মানুষে পাকিস্তানকে সাপোর্ট দিবে বিকজ অফ কেন শেখ হাসিনা, যেটা বলবো। অসংখ্য ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। একটু দেশের প্রসঙ্গে আসি। রাজনীতির নতুন দিন যেহেতু আমার শিরোনাম,
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। সাথে ডাক্তার জুবাইদুর রহমান প্রায় 17 বছর পর তিনি দেশে এসেছেন। স্বাভাবিকভাবেই 5 আগস্টের পর আমরা নতুন নেতৃত্বের কথা বলছি, সেখানে সবার নজরও সেদিকেও আছে অনেকটা, যে বিএনপিতে কোনো পরিবর্তন আসতে যাচ্ছে কিনা, ডাক্তার জুবাইদুর রহমান রাজনীতির সাথে যুক্ত হবেন কিনা। দুটোই জানতে চাইবো, বেগম খালেদা জিয়ার ফিরে আসা এবং ডাক্তার জুবাইদুর রহমানের দেশে ফেরা সবকিছু মিলিয়ে আপনি কি ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছেন? কিছুটা পরিবর্তন তো দেখাই যাচ্ছে, সেই সঙ্গে কিছু আলোচনাও আছে, কিছু ধারণাও আছে, আবার প্রত্যাশাও আছে। আবার হাইপ বলতে একটা কথা আছে, আমরা 2-4 জন যদি কোথাও একটু আলোচনা করে ছেড়ে দেই, বাদ বাকিরা টেনে নেবে আরেকটা ইস্যু না আসা পর্যন্ত। ওইটা তো নতুন দিনের কথা যখন এসেছে, নতুন দিন এসেছে বলেই মালেক ভাই বাংলাদেশে আসতে পেরেছেন, আবার এই স্টুডিওতে এসেছেন। আবার নতুন দিন এসেছে বলেই আমরা কিন্তু সকালবেলায় প্রতিদিন কারো ভেংচি শুনতে হয় না যে আজকে পেঁয়াজের বদলে বিকল্প কি খাবো, অথবা ডিমের বদলে কিছু তৈরি রেখেছি কিনা, এই রেসিপির জন্য কোথাও ধার কর্য হাওলাত করতে হয় না। ডিম বলতে আমরা ডিমে বুঝি, ভেংচি শুনতে হচ্ছে না কারো। এটা কিন্তু কম অর্জন নয়। আর বেগম খালেদা জিয়া ফিরে এসেছেন, সেটার চেয়ে আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করি তিনি সুস্থ হয়ে ফিরেছেন, সেটা হচ্ছে গুরুত্ব। তিনি এর আগেও দেশের বাইরে কয়েকবারে গিয়েছেন, ফিরেছেন। তো সর্বশেষ যে ইস্যুটা ছিল বিএনপির দিক থেকে, বিএনপির ডাক্তারদের দিক থেকে, বেগম জিয়ার মেডিকেল টিম থেকে বারবার বলা হচ্ছিল যে বাংলাদেশে তার চিকিৎসা সম্ভব নয়। সরকারের দিক থেকে কিন্তু সেটা শুধু অগ্রাহ্যই করা হয়নি, তাচ্ছিল্য, তামাশা, মস্করাও করা হয়েছে একদম নিম্নমানের ভাষায়। ওই নিম্নমানের ভাষা আবার কারা ব্যবহার করেছেন? যারা উচ্চ পর্যায়ে আছেন। যেমন আমি যদি এখানে উচ্চারণ করতে খারাপ লাগবে, কিন্তু এরপরে প্রসঙ্গের অনিবার্যতায় আসতে হয়। আপনি ভাবেন তো, আমি কোড আন কোড পড়ছি, বয়স তো 80, মরে মরে শুনি, মরে না তো। আপনি ভাবেন তো কোন পর্যায়ের ভাষা এটা? কে করেছিলেন এই মন্তব্যটা? সাবেক প্রধানমন্ত্রী। কার সম্পর্কে? আরেকজন সাবেক প্রধানমন্ত্রীর সম্পর্কে। আবার ওনার লিভারে অসুখ হয় কেন, আর কারো হয় না? ইঙ্গিতবহ প্রশ্ন। কিন্তু কে করেছিলেন? ওই দলটির দ্বিতীয় ব্যক্তি ওবায়দুল কাদের। বেগম জিয়া গত দীর্ঘ সময়ে শুধু অসুস্থ ছিলেন তাই কিন্তু নয়, অনেক কিছু হারিয়েছেন তিনি। মাকে হারিয়েছেন, বড় বোনকে হারিয়েছেন, ছোট ভাইকে হারিয়েছেন, ছোট ছেলেটাকেও হারিয়েছেন। কোকোর কথা বলছি। তো কোকোর মৃত্যুর ওই সময়ও কিন্তু আমরা রাজনীতির নামে কিছু নাটকীয়তা দেখেছি, অর্থাৎ হয়রান করা কাকে বলে। আর মাঝে দিয়ে তো ওনাকে বাড়ি ছাড়া করাই হয়েছে। তো এরকম একটা অবস্থায় তিনি যখন এখন মোটামুটি একটু সুস্থ হয়ে ফিরেছেন, তাতে মোটা দাগে এটা কিন্তু প্রমাণ হয়ে যায় যে মেডিকেল বোর্ডের যে ডাক্তাররা যে বলেছিলেন বাইরে ওনার চিকিৎসা সম্ভব, সেটা কিন্তু অক্ষরে অক্ষরে প্রমাণ হলো। হয়তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে তিনি একেবারেই সুস্থ হয়ে গেছেন তা নয়, আগের চেয়ে সুস্থ হয়েছেন, যেখানে আশাও ছেড়ে দেয়া হয়েছিল। আবার মাঝপথে দেখেন, একটু আগে আমি যে শব্দটা বললাম, হাইপ বলতে একটা শব্দ আমরা তুলে দিলে হয়ে যায়। হাইপ তোলা হলো বেগম জিয়া যখন এবার চিকিৎসার্থে গেলেন যে তিনি আসবেন কিনা। আসলে নানা ধরনের প্রশ্ন গুঞ্জন কিন্তু তখন ছিল। আবার বিএনপির মধ্যেও কি এই ধরনের টেনশন ছিল? আপনার কাছে কি মনে হয়? থেকে আমি গণমাধ্যমের জায়গা থেকে দেখছি যে জটিল সময়ে কথা বলতেও কিন্তু একটু সাবধানে বলতে হয়। আমার কোন বাক্যটা, কোন শব্দটা কোন দিকে চলে যায়। যদ্দূর মনে পড়ে, প্রথম হাইপটা বিএনপি থেকে তোলা হয়েছিল। তারা সরকারকে সতর্ক করতে গিয়ে বলেছিল যে আবার যেন -2 না আসে। তো তখন স্বাভাবিকভাবেই তো প্রশ্ন আসে, ওই 2 কে? একজন ধরলাম বেগম খালেদা জিয়া, আরেকজন কি শেখ হাসিনা, নাকি আরেকজন তারেক রহমান? অর্থাৎ আমরা তো প্রশ্ন করা শিখে গেছি। 5 আগস্ট কিন্তু আমাদেরকে চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছে, প্রশ্ন করতে শিখিয়েছে। তো এই জন্য এই ধরনের হালকা কথা না বলাই ভালো। তো বিএনপির দিক থেকে সতর্কতার দরকার আছে। মালেক ভাইরা তো লন্ডনে, মালেক ভাইয়ের কিন্তু পদবি উল্লেখ করতে হয় না, লন্ডনের মালেক বললে সবাই চেনে। ওনাকে যখন প্রধানমন্ত্রী দাওয়াত করেছিলেন, ওই মৌসুমটা ছিল বিএনপি থেকে কিছু কেনা বেচা চলছিল ওই সময়টাতে। আচ্ছা, একজনকে কেনা হয়েছিল, ওনার নাম হেডম বললে বেশি চিনে সবাই, অর্থাৎ মেজর শাহজাহান ওমর, কিন্তু ওনার সাংকেতিক নাম হয়ে গেছিল হেডম। উনি নিজেই বলছিলেন এটা, যে আওয়ামী লীগে যেতে হেডম লাগে। ও আচ্ছা। আরেকজন তখন পয়দা হয়েছিলেন তৈমুর আলম খন্দকার। এই ধরনের বিএনপি থেকে কিন্তু আস্তে আস্তে করে লোক নেওয়া শুরু হয়ে গেছিল। আরেকজন ছিল অত্যন্ত জনপ্রিয় নেতা,
ব্রাহ্মণবাড়িয়ার উকিল আব্দুস সাত্তার, ওই মৌসুমটাতে মালেক ভাইকে দাওয়াত দেয়া হয়েছিল। এখানে হাইপ উঠেছিল যে আরেকজন নিয়ে যাচ্ছে কিনা। সিলেটে কুলাউড়াতে সাবেক অ্যাম্বাসেডর ছিল, জি, ওনাকেও নেওয়া হলো। ওনার নাম হচ্ছে কি শমশের মবিন চৌধুরী। অর্থাৎ এই যে ওই কালেকশনটা, তিনি ওই কালেকশনের শিকার হন সেই কিনা, কালেকশনের চায়ের দাওয়াতটাই মূলত ছিল, যেটি তো একটা উদ্বেগ ছিল কামাল ভাই এখানে। বলতে কিন্তু চাচ্ছেন, মালেক জি। ভাই প্রমাণ করেছেন যে না, তিনি ওই টিমের সদস্য নয়, অথবা তিনি ওই দোকানের আইটেম নন। তো এরকম একটা অবস্থায় মালেক ভাই ওখানে যে ভূমিকা রেখেছেন, তিনি নিজেও উচ্চারণ করেছেন কয়েকবার, রেমিটেন্স যোদ্ধা। এটা হচ্ছে আদর করে আমরা ডাকি এই জি, নামে। আমরা- বাস্তবে এই যোদ্ধাদেরকে যে সম্মান দেয়া দরকার, প্র্যাকটিক্যালি আমরা ওই সম্মানটা আমরা কিন্তু সেটি নিয়েও দেইনি, নিশ্চয়ই আলোচনা বরং করব। হয়রানি করি, পদে পদে অসম্মান করি। জনাব এম এ মালিক, আপনার কাছে আবার আসি। অনেকগুলো প্রশ্ন আপনার জন্য, আসলে আমাদের সময় মোটামুটি অর্ধেক শেষ। বলা হয়ে থাকে যে বিএনপির যে রাজনীতি সেটি নিয়ন্ত্রণ হয় লন্ডন থেকে, এই কথার সত্যতা কতটুকু? প্রথম হচ্ছে যে আপনি জানেন বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি, এবং বিএনপি টোটালি পলিসি মেকিং, যারা স্পেশালি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তো স্ট্যান্ডিং কমিটির মেম্বার এখানে ইনক্লুডিং মহাসচিব এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি লন্ডনে থাকেন। এখন এখান থেকে যদি স্ট্যান্ডিং কমিটি যে সুপারিশ দিবে, তো এখন উনি তো এটা অ্যাপ্রুভ করতে বাধ্য। তো সেই হিসাবে এটা যদি কেউ বলে থাকে, এটা তার অনুমান থেকে বলতে পারে। আচ্ছা, আমাদের বিষয়টা হচ্ছে যে এইখানেই মূলত স্ট্যান্ডিং কমিটি পলিসিটা মেক করেন ওনারা, এবং এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে যখন পাঠান, তখন উনি চেয়ারম্যান হিসাবে ওনার অনুমোদন দিতে হয়। তো সেই হিসাবে যদি কেউ প্রশ্ন যদি বলে, একটু করি, এটা বলতে পারে। আচ্ছা, সেটা হচ্ছে যে এই যখন বেগম খালেদা জিয়া লন্ডনে ছিলেন চিকিৎসা কাজের জন্য, তখন আসলে তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমির তিনি হচ্ছে যখন তিনি গেলেন, তিনি দেখা করে এসেছেন, তখন নানা ধরনের আসলে সমীকরণও তো চলছে যে জামাত আসলে ইন্ডিভিজুয়ালি ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছে কিনা, বা বিএনপি আবারও জামাতকে কাছে টানবে কিনা, এই ধরনের নানান প্রশ্ন ছিল। এই প্রশ্নের উত্তরটা কি এখন পরিষ্কার? প্রথম হচ্ছে যে আপনার জিনিসটা, পলিটিক্সে চির শত্রুও কেউ নেই, চির মিত্রও কেউ নেই। আমি আপনার এই যে এখানে প্রমিস করে যাব, শেখ হাসিনা কি কোনোদিন চিন্তা করতে পারছিলেন আপনি নিজামী সাহেবের পায়ে ধরে সালাম করবে, গুলাম আজমের পায়ে ধরে সালাম করবে, আবার আমাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে তারা জামাতকে সাথে করে নিয়ে বিএনপি পতন করবে? এবং প্রথমই তো কেয়ারটেকারের প্রস্তাব ছিল জামাতে ইসলামে। এই জামাতে ইসলাম যদি বেগম খালেদা জিয়াকে অসুস্থ দেখতে যায়, দোষ কোথায়? আমি যদি আপনার অসুস্থ হন, আমি আপনার সাথে একটা আজকে টক শো করলাম, আমি যদি শুনি যে আপনি অসুস্থ, আর আমি যদি কোনো সুযোগ পাই তা আপনাকে দেখতে যদি আসি, এখানে তো আমার অফেন্সের কিছু নেই। পলিটিক্সে ওনারা যদি এইটা করে থাকেন, আমি মনে করি এটা বেটার ফর এভরিবডি, ফর দি নেশন। কারণ এই নেশনকে বিল্ড আপ করতে হলে এককভাবে, বিএনপি তো বলেছেই 31 দফা কর্মসূচি, রাষ্ট্র মেরামত গঠন, তারেক রহমান তো বলেছেন আমি একা সরকার গঠন করব না, আমি গেলে জাতীয় সরকার গঠন করব। অর্থাৎ সবাই মিলে কিন্তু 5 স্তর শক্ত করে। এখনো কি সেই জাতীয় সরকার গঠনের ইচ্ছাটাই কি বিএনপি পোষণ করছে? অফকোর্স করছে, তারেক রহমান তো বলেছেন এটা, এবং বিএনপি যেটা বলবে এটা কথার কাজে মিল রাখবে, এটা আমি আপনার কথা দিতে পারি। আরেকটু প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আপনি যেহেতু সুদীর্ঘ সময় ধরে লন্ডনে বসবাস করছেন, এবং এবারের নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের নিয়ে অনেক ধরনের পরিকল্পনা চলছে, একটু জানতে চাই যে বাংলাদেশের যে নির্বাচন বা বাংলাদেশের যে রাজনীতি, সেখানে প্রবাসীদের ভূমিকাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ তাদের প্রথম হচ্ছে যে প্রবাসীরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশে, যেমন আমি আমার গ্রাম, যদি আমার গ্রামে আমি লন্ডন থেকে একটা ঈদের সময় যদি একটা মানুষের পাশে দাঁড়াই, রোজার মাসে যদি একটা পাশে দাঁড়াই, তাহলে এই লোকটা আমাকে কিন্তু দোয়া দিবে। এই দোয়ার প্রবাসীদের দরকার এক। দ্বিতীয় হচ্ছে যারা আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পলিটিক্স আমরা দৌড় দেই, যেমন গ্রেট ব্রিটেন, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, এবং আমার এমপিকে আমি যেটা বলবো, এটা আপনি এখান থেকে যত বড় মানুষই থাকেন, আপনার কথা শুনবেন, আমার কথা শুনবে। তো প্রত্যেকটা ব্রিটিশ পার্লামেন্টে, ইউরোপিয়ান ইউনিয়নে, আমেরিকায়ও এটা তারা তাদের কথাই শুনে। তো ব্রিটিশে আজকে যেমন আমাদের এই সন্তানগুলি যারা, কেউ ডক্টরি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, মানে বিভিন্নভাবে এখন তারা
যেমন আজকে ইহুদিরা ইসরায়েলে কেন ওয়ার এন্ড হচ্ছে না, বিকজ আমেরিকান ইয়াং, ব্রিটিশ ইয়াং, এরা হচ্ছে ইহুদি ওখানে, ব্রিটিশ পার্লামেন্ট চালায়। যেমন এই যে টিলুফরা, এরা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইহুদি, বিকজ এই যে ইহুদি চক্র, নাহলে রাশিয়া সে আরেক দেশের এমপি, আপনার দেশ থেকে এসে রাশিয়ার কাছে চুক্তি করে সে $2 বিলিয়ন নিয়ে চলে যায়, বিকজ দে আর পাওয়ারফুল। হাসিনা ওদেরকে ব্যবহার করেছে, হাসিনা জয়কে ব্যবহার করেছে, জয় $14 বিলিয়ন চুরি করেছে। এটা তো এই দেশের প্রেজেন্ট কেয়ারটেকার যেটা ইন্টেরিয়র গভর্নমেন্ট তারাও বলেছে। পুতুল সে তার এত বড় ডিপ্লোমেট কোথার থেকে আসলো, তার সে আজকে ইন্ডিয়াতে। এই বিষয়গুলি যদি আপনি চিন্তা করেন, যে যখনই আপনার মাথায় ঢুকাবেন, এই জন্য প্রবাসীদের হ্যামারিং করার জন্য প্রবাসীদের দরকার। যে কারণে আমরা ওই যে হাসিনার চিৎকার, স্বাধীনতার সময় পাকিস্তানিদের বিরুদ্ধে তারা লড়াই করেছে এই প্রবাসীরা, কারণ পাকিস্তানিরা ফিল্ডে যুদ্ধ করেছে, প্রবাসীদেরকেও তারা মারপিট করেছে, আমরাও তাদের রিটালিয়েট করেছি। যে কারণে প্রবাসীদেরকে যদি আজকে আপনার সন্তানকে যদি আপনি সম্মান করেন, এই জেনারেশন, ধরেন আমার বাবা ছিলেন একজন শ্রমিক, কিন্তু আমি কিন্তু বিজনেসম্যান, আমি কিন্তু মিলিয়নার, আমার সন্তান কিন্তু ট্রিলিয়নার। তো এই সন্তানগুলিকে যদি আপনি লুক আফটার করেন, তাদেরকে বাংলাদেশে নিয়ে আসেন, তাদেরকে বাংলাদেশ চিনান, তারা যে ইনভেস্টমেন্টটা করবে যেটা, কারণ এই দেশ উপকৃত হবে। এইভাবে প্রবাসীরা আজকে এত শক্তিশালী হয়েছে। গ্রেট ব্রিটেন, আমেরিকা, মিডিল ইস্ট, মানে আস্তে ওয়ার্ল্ডের যারা বাংলাদেশের বাইরে, এবং তারা দেশপ্রেম তাদের আছে, মারবে না। এবং তারেক রহমান তো বলেছেন বিএনপি পাওয়ারে আসলে প্রবাসীদের মূল্যায়ন করা হবে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা হবে। তাহলে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধাদেরকে আপনারা বলবেন সিআইপি দিবেন, বিআইপি দিবেন, আর সময় মতো তাদেরকে আপনি মূল খেলা খেলতে দিবেন না, আপনার আপনার ওখান দিয়ে রিজার্ভ রেখে দিবেন। এই সুযোগ আর নেই। অসংখ্য ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে বিদেশি গণমাধ্যমে কেউ কেউ বলছে যে বেগম খালেদা জিয়া যখন দেশে ফিরেছেন তখন নির্বাচনের রোডম্যাপ যেহেতু এখন স্পষ্ট নয়, তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার ফেরার মধ্য দিয়ে নির্বাচন ত্বরান্বিত হওয়ার একটা সম্ভাবনা আছে, একটা চাপ অনুভব করবে সরকার। আপনার কাছে কি? যথার্থ বলেছেন। তার আগে মালেক ভাইয়ের বিষয়টা একটু পরিষ্কার করে নিই। মালেক ভাই সংক্ষেপে যেটা বলতে চেয়েছেন, জয়ের কথা বললেন, পুতুলের কথা বললেন, টিউলিপের কথা বললেন, তারা এখান থেকে কিন্তু টাকাটা নিয়ে গেছে বিদেশে, আর মালেক ভাইরা পরিশ্রম করে ওখানে উপার্জন করে সেটা পাঠান আমাদের জন্য। যে কারণে আমরা এই মুহূর্তে আমাদের অর্থনীতির যে অবস্থা, মাত্র একটা সূচকে আমরা একটু গর্ব করি, সেটা হচ্ছে ইংরেজিতে বলে রেমিটেন্স। আসলে প্রবাসীদের পাঠানো টাকা, যেটাকে ইংরেজিতে রেমিটেন্স বলা হয়। তো ওইটা আদর করে সোহাগ করে রেমিটেন্স বলছি, কিন্তু কার মাধ্যমে সেটা আসছে, কিভাবে আসছে, ওই কদরটুকু আমরা কিন্তু দেই না বা দিতে অভ্যস্ত না। এইগুলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে জামাত নেতারা যখন লন্ডনে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করলেন, যেহেতু তারা রাজনীতিবিদ, বেগম খালেদা জিয়াও রাজনীতিবিদ, শুধু গিয়েই আসসালামু আলাইকুম বলেছেন আর আপনি ভালো আছেন কিনা এতটুকুর মধ্যে নিশ্চয়ই থাকেনি, নিশ্চয়ই রাজনৈতিক কিছু কথাবার্তা হয়েছে এবং হওয়াটাই স্বাভাবিক। তো হয়তো বা স্টুডিওতে আপনার পক্ষে বলা সম্ভব না বিস্তারিত যে কি কথা হয়েছে, কিন্তু একটা ধারণা করা যায় অত্যন্ত সদ্ভাব চলছে। তো এই দিক থেকে আরেকটা বিষয় আমি এই সুযোগে আপনারে বলি, লন্ডন থেকে তারেক রহমান সাহেব মাস 5 আগে সতর্ক করেছিলেন এই দেশের বিএনপি নেতাদেরকে খুব জোরালোভাবে, যে খুব খুশি যেন তারা না হয়, সামনে কিন্তু একটা কঠিন দিন আসছে এবং নির্বাচনটাও কঠিন হবে। তো তখন আমরা এটা বাতকে বাত কথার মতো কেউ কেউ ভেবেছি, বিশেষ করে বিএনপি গ্রাহ্য করেনি। এটা অনেকটা হচ্ছে ক্লাসরুমে টিচাররা কিন্তু ছাত্রদেরকে চাপ তৈরি করার জন্য বলে যে সামনের পরীক্ষায় প্রশ্ন কিন্তু কঠিন হবে, আর ছাত্র যারা একটু চালাক চতো তারা বলে স্যার এইরকম প্রায় বলে। কিন্তু এখন বাস্তবতা দেখা গেল তারেক রহমান সাহেব ওখান থেকে মাস 5-6 আগে যেটা বলছিলেন, আমরা গত 1-1.5 মাস থেকে কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। নির্বাচনও কঠিন হয়ে আসছে, যেখানে মনে করা হয়েছিল যে বিএনপি বুঝি শুধু শপথ নেওয়াটা বাকি, নির্বাচনে তো ক্ষমতা এসেই গেছে, যেটা হচ্ছে অনেকটা ওই যে বাড়াবাতে ছাই পড়ার মতো, এরকম একটা অবস্থা কিন্তু আমরা এখন দেখছি। তো তারেক রহমান সাহেবের এই ভবিষ্যৎবাণী
নিশ্চয়ই তথ্যের আলোকে হয়েছে, মন গড়া হয়নি, তার কাছে তথ্য আছে। আপনি যেহেতু দেশে এসেছেন, নিশ্চয়ই মাঠের চিত্র আপনিও দেখে যাচ্ছেন। তো বিএনপি নেতারা সে দৃষ্টে কাজ করছে কিনা নিশ্চয়ই আপনি ওই তথ্য তারেক রহমান সাহেবের কাছে দেবেন। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে বেগম খালেদাকে নিয়ে একটা উচ্চাশা প্রত্যাশা করছেন অনেকে, সেটা করাই স্বাভাবিক। কারণ বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে সেই শুরু থেকে আজ পর্যন্ত অনেকগুলো ম্যাজিক্যাল ঘটনা আছে। কেউ কেউ এগুলোকে ঐশ্বরিকও বলতে চান। ওনার বিএনপিতে আসা বা রাজনীতিতে আসা কিন্তু খুব দেশের প্রয়োজনে ছিল না, প্রথমে ছিল দলের প্রয়োজনে। বিএনপি ভেঙে যাচ্ছে, প্রতিদিনে 2-4 জন এরশাদ সাহেবের পার্টিতে চলে যাচ্ছেন, সকালে বিএনপির সাথে সমাবেশ করে, বিকালে ওনাকে খুঁজে পাওয়া যায় না, খবর পাওয়া যায় যে তিনি মন্ত্রী হয়ে গেছেন। অথবা বৈঠক চলছে, বৈঠক চলা অবস্থায় একজনটা পাওয়া যায় না, কেউ ধারণা করছেন যে উনি বাথরুমে গেছেন, হয়তো বা নামাজ পড়তে গেছেন, টিভি স্ক্রিনে দেখা যায় উনি শপথ নিচ্ছেন। এরকম হয়েছে ওই আমলটাতে। একটা অবস্থায় দেখা গেল যে বেগম খালেদা জিয়া ছাড়া বিএনপিতে আর কেউ নেই, তিনি একাই বিএনপি। তখন রসিকতা করে বলা হতো যে তিনিও আবার চলে যান নাকি এরশাদ সাহেবের পার্টিতে। এত দুর্দশার মধ্যে দেখা গেছে দুঃসাহসিকতার সাথে এই বিএনপিকে তিনি টেনে এনেছেন। একটা পর্যায়ে আন্দোলন শুরু হলো, তখন জোট প্রথাটা চালু হলো। আবার জনমনে তো আসলে বিএনপি 7 দলীয় জোট, এই মানুষটার প্রতিচ্ছবিটা 7 দলীয় জোট, 8 দলীয় জোট, 5 দলীয় জোট, এরকম জোট শুরু হলো। 8 দলীয় জোটের নেতৃত্বে আওয়ামী লীগ, 7 দলের বিএনপি, 5 দলে হচ্ছে বাম গণতান্ত্রিক দলগুলো। একটা পর্যায়ে দেখা গেল আন্দোলনের একটা টেম্পো উঠলো। শেখ হাসিনা একটা ডিক্লার দিলেন যে এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে তার নাম হবে জাতীয় বেঈমান। সেটা তিনি বললেন বিকালবেলা। রাতের বেলা জানা গেল তিনি এরশাদের অধীনে নির্বাচনে চলে গেছেন এবং বিরোধী দলীয় নেত্রীর যথারীতি তিনি হয়েছেন। ওই সময় বেগম খালেদা জিয়া আরও একা হয়ে গেলেন। প্রকারান্তরে তিনি একা হননি, দলের ঊর্ধ্বে চলে গেলেন। গোটা এরশাদ বিরোধী আন্দোলন বা স্বৈরাচার বিরোধী আন্দোলনটা একাই টানলেন। এরপরে এরশাদের পতন হলো। আবার 91-তে দেখেন যে আওয়ামী লীগ ক্ষমতায় এসেই গেছে, শুধু শপথ নেওয়া বাকি। কিন্তু নির্বাচনে দেখা গেল বিএনপি এসেছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমি শেষ করে আনি, 5 আগস্টে দেখেন বেগম খালেদা জিয়া বক্তব্য রাখবেন, মিডিয়া কর্মীরা অত্যন্ত সতর্ক, আপনারা আমরা সবাই যে তিনি কি বলেন। তো ভাষা আমার ধারণা ছিল যে তিনি হয়তো বা ওনার কষ্টের কথা বলবেন, ওনাকে কি নির্যাতন করা হয়েছে ওটা বলবেন। দেখা গেল উনি ধারে কাছেও গেলেন না, শেখ হাসিনার নাম একবারও উচ্চারণ করলেন না, ওনার উপর কোনো অবিচার হয়েছে সেটাও বললেন না। তিনি মোটা দাগে কথা বললেন 2টা। একটা হচ্ছে কেউ যেন প্রতিশোধ পরায়ণ না হয়, কেউ যেন ধৈর্যটা রাখে এবং জাতীয় ঐক্যটা যেন ধরে রাখে। এতে করে চিত্রটা বদলে গেল। এখনো গত কয়েকদিন যে অবস্থা চলছে, এখনো গত কয়েকদিন ধরে যে একটা হাইপ চলছে যে কি নির্বাচন আগে নাকি সংস্কার আগে, নানান কথার বাহানা। এই কারণেই হয়তো বিদেশি গণমাধ্যম বলছে যে বেগম খালেদা জিয়া যদি এই মুহূর্তে 2টো কথাও বলেন বা কথা না বললেও 1 লাইনের একটা বিবৃতিও আসে, এই পরিস্থিতিটাও অনেকটা শান্ত হয়ে যাবে। ভাই একটু জানতে চাই, এখন সবার তো প্রশ্ন একটা দিকেই আসলে যে তারেক জিয়া কবে আসবেন। আপনি ইতোমধ্যে একটা আলটিমেটাম দিয়েছিলেন, আপনি বলেছিলেন যে খুব দ্রুত সময়ের মধ্যে, সেটা একটু ছোট করে জানতে চাইবো। তারেক রহমান তো ধরেন ওনার অলমোস্ট যেটা কেস মামলা, প্রথম তো অনেকেই মনে করেছিল যে উনি হয়তো অ্যাপিল দিবে এই গভর্নমেন্টকে যে উনাকে বেকসুর খালাস দেওয়া হোক। উনি কিন্তু প্রথমে ওয়ার্নিং দিছে যে আমি আইনি লড়াই করে আমি আসব, এবং আইনি লড়াই করেছেন। গভর্নমেন্টে আবার অ্যাপিল দিয়েছে ওনার বিরুদ্ধে এই মামলার, অ্যাপিলে উনি জিতছেন। এটা আমরা ন্যায় বিচার পেয়েছি, এই জন্য ধন্যবাদ আপনার ডক্টর ইউনূস সাহেব বা যারা এই বিশেষ করে জাজদেরকে। জাজরা যদি সাহসী ভূমিকা পালন করে, সাংবাদিকরা যদি তাদের সাহসী ভূমিকা পালন করে, তাইলে এই নেশন বিল করতে খুব একটা কষ্ট হবে না। কারণ আমাদের দেশে আপনার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, এরা গভর্নমেন্টকে তোয়াক্কাই করে না। গভর্নমেন্ট কোন দিকে যায় না যায় এটা তাদের কোনো মাথার ব্যথাও নাই। এটা কিছু বড় লোকদের মাথার ব্যথা থাকে। এইটা সালমান রহমানদের মতো $বিলিয়ন কিভাবে চুরি করবে তার মাথার ব্যথা থাকে। আমার গ্রামের কৃষকের এই মাথার ব্যথা নাই, আমার রিক্সাওয়ালার এই মাথার ব্যথা নাই। আমার দেশের বা ইভেন বিদেশি শ্রমিকরা যারা আছে তাদের কিন্তু এত বড় ড্রিম নাই। এবং সেই কারণে আপনি যেটা বলেছেন যে তারেক রহমান উনি বেগম খালেদা জিয়ার সন্তান, জিয়াউর রহমানের সন্তান। বিএনপি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, উনি একটা মেজর ছিল,
এই যে আজকে 65 লাহোর যুদ্ধেও জিয়াউর রহমান হি ওয়াজ এ গ্রেট ম্যান ইন এই লাহোর যুদ্ধে উনি কিন্তু উইন করেছিলেন এবং উনি সেখানে মেডেল প্রাপ্ত জিয়াউর রহমান। স্বাধীনতার সময়ও জিয়াউর রহমান কত মেজর ছিল, কত ব্রিগেডিয়ার ছিল। তো এই জিয়াউর রহমান কেন ঘোষক কেন হলেন? 10 দিন কোনো সরকার ছিল না, এই কথাগুলি তো আমরা বলছি না। এই কিন্তু জিয়াউর রহমানই রিভল্ট ঘোষণা করলেন, স্বাধীনতা ঘোষণা করলেন, 10 দিন যুদ্ধ পরিচালনা করলেন, তারপরে না আসলো আপনার এই যে একেবারে শেষের দিকে চলে এসেছি। মালিক ভাই, আপনাকে যদি আবারও আমরা পাই আমাদের খুব ভালো লাগবে। আমরা আসলে অনেক কথাই আপনার কাছ থেকে জানতে চাই, বাট সময় আসলে স্বল্পতা। মোস্তফা কামাল ভাই, একটু ছোট করে জানতে চাই, যারাই নির্বাচনে জয়ী হয়ে আসুক না, বাংলাদেশের নতুন দিনের কথা আমরা বলছি, রাজনীতির কথা বলছি, সেই পলিটিশিয়ানদের বা সেই দলটির আসলে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? মোটা দাগে একটা বিষয় মাথায় রাখলেই হবে, যে কি করলে এক কাপড়ে পালাতে হয় সেটা যেন তারা না করেন। কি করলে খালে বিলে মরা আধমরা অবস্থায় ধরা পড়তে হয়, লুঙ্গি ড্যান্স দিয়ে নৌকায় গিয়ে ধরা পড়তে হয় বরেণ্য বরেণ্য ব্যক্তিদের, সেটা মাথায় রাখা, যে আমাদেরও যেন সেটা করতে না হয়। সাবেক হওয়ার পরে আমরাও যেন পথে ঘাটে মিশতে পারি, যেন এভাবে পালাতে না হয়, চট করে আবার আসবো এই ধরনের অবান্তর কথা বলতে না হয়। অর্থাৎ একটা সাবলীলতা রাখা, মোট কথা 5 আগস্টের স্পিরিটকে ধরে রাখা। সেটা যে অস্বীকার করবে অথবা এটার সাথে বাড়তি কিছু আবার যোগ করবে, সেটাও বিপজ্জনক হবে। অর্থাৎ সাবলীলতা, বাস্তবতার সাথে আলিঙ্গন করা, স্পিরিট ধরে রাখা জুলাই বিপ্লবের, সেই সঙ্গে যার যার জায়গায় এই রকম সময়ে অন্তত বেশি কথা না বলে কাজের কথায় থাকা। অসংখ্য ধন্যবাদ জনাব এম এ মালিক ভাই, অসংখ্য ধন্যবাদ জনাব মোস্তফা কামাল ভাই আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আবার আপনাদের আমন্ত্রণ জানাতে পারবো। আপনাকে এবং তারেক রহমান আসবেন ভেরি সুন, এই কথা বলে গেলাম। আমরা সেই প্রত্যাশা করছি। আমাদের আসলে নতুন নেতৃত্ব আমরা আসলে দেখতে চাই এবং বাংলাদেশ সামনে অনেক ভালো কিছু হতে যাক, সেই প্রত্যাশা রেখে আজকে আয়োজন এখানেই শেষ করছি। সুপ্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুভরাত্রি।